আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। অনলাইন মাদ্রাসার দাখিল 2026 লাইভ ক্লাসের মধ্যে আমি উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে প্রতিদিনের ন্যায় আজকেও আপনারা সকলেই অনেক ধরনের কাজকর্ম রেখে বা অনেক ধরনের অন্যান্য বিষয় পড়ালেখা ছেড়ে অন্যান্য বিষয়ের আপনারা বাংলা বিষয়ের ক্লাসে অনলাইন ক্লাসে আপনারা যুক্ত হয়েছেন, সেই কারণে আমি উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে তাইফুর হাসান আশরাফি। প্রায় দীর্ঘ 1-1.5 ঘন্টা যাবত আপনাদের সাথে আমার আলোচনা হবে অনেকক্ষণ। আপনারা যারা এখানে আমার সামনে আমি দেখতে পাচ্ছি প্রায় 10 থেকে 12 জন উপস্থিত হয়েছেন এই মুহূর্তে। আপনারা সকলেই আপনাদের প্রিয় বন্ধু-বান্ধবী যারা আছে সকলকে একটু কমেন্টস এর মধ্যে মেনশন দিয়ে আপনারা জানিয়ে দিন যে আপনাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো যারা জয়েন করতে চায় তারা যেন দ্রুতই আমাদের ক্লাসের মধ্যে জয়েন করে। সেই কারণে আমি আপনারা যারা আছেন সকলকে বলবো আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদেরকে এখানে মেনশন করতে পারেন। আর আপনারা যারা এখানে আমাকে দেখছেন আপনারা কমেন্টের মধ্যে জানান আপনাদের অডিও আশা করি শুনতে কোনো সমস্যা হচ্ছে না, বা আপনাদের অডিও কিংবা ভিডিওতে যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন। সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? গোলাম মুদাসসির মাঝভান্ডারী, আপনার নামটা খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে রাতের মধ্যে চাঁদের উদয় হয়েছে। সিফাত স্যারের মেকআপ করার সুন্দর চেহারাটা দেখানোর পর আবার হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। আচ্ছা, মায়াবী রাজকুমার। আসলে রাজকুমাররা মায়াবী তো রাজকুমারীরা হয়, আপনি রাজকুমার মায়াবী। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা প্রায় ইতিমধ্যে 36 জন আমাদের লাইভের মধ্যে জয়েন করে ফেলেছেন। আপনাদের প্রস্তুতি কেমন? অল্প কিছুদিন পরে আপনারা দাখিল পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবেন। আমাকে কমেন্টস এর মধ্যে জানিয়ে দিন আপনাদের প্রস্তুতি কিরকম, কেমন পড়াশোনা করছেন আপনারা। এমডি আহাদ লিখেছে আই এম কামিন। আপনার বানানটা খুব সুন্দর হয়েছে, এমডি আব্দুল আহাদ। নুসরাত জাহান ইলা সে মেনশন দিয়েছে তার বান্ধবীকে, ধন্যবাদ অবশ্যই। সাকিবুল হাসান মেজবা সে সিফাত স্যারকে মেনশন দিয়েছে। উম্মে সালমান, সবাই সিফাত স্যারকে সালাম দিচ্ছে, আমাকে কেউ সালাম দিচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে সালাম দিই আবার পুনরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদেরকে আপনাদের মেনশন কিন্তু উল্লেখযোগ্য হারে চলছে না। আপনাদের এখানে শীত কেমন পড়ছে বলুন তো? গোলাম মুদাসসির মাঝভান্ডারী লিখেছে এটা আমার ভাইয়ের নাম। আমার নাম? আচ্ছা, উনার নাম উনি কমেন্টের মধ্যে বলেছেন। আপনার নামও সুন্দর, আপনার ভাইয়ের নামও সুন্দর। ধন্যবাদ আপনাদের সকলকে সুন্দর, সুন্দর নাম ধারণ করার জন্য। উম্মে সালমান দিলাম তো স্যার। আচ্ছা, দিয়েছেন। নুসরাত জাহান ইলা। সুমাইয়া আক্তার তার বান্ধবীকে মেনশন দিয়েছে। নাইস, খুব ভালো। আরফাতুল ইসলাম, ঠান্ডা তো অনেক স্যার, কিন্তু আমাদের এখানে তো ঠান্ডা নেই চট্টগ্রামে। আচ্ছা, আমি কি তাহলে 35 জন এখানে আমি দেখতে পাচ্ছি। আমি কি তাহলে আমরা পড়াশোনা এখন শুরু করতে পারি? আসলে পড়াশোনা না। পড়াশোনা হলো একটা কঠিন বিষয়, একটা দুঃখের বিষয়। ট্রাইড সিম্বল, ক্লান্ত প্রতীক সে বলেছে সে কি ক্লাসের মধ্যে আসতে পারে কিনা।
এই ক্লাসে যেহেতু কোনো দরজা নেই, জানালা নেই, আর আপনি আসতে পারি বলার আগেই যেহেতু ক্লাসে চলে এসেছেন, অতএব আপনাকে কি আর আমি নিষেধ করতে পারি? আপনি প্রবেশ করুন ক্লাসের মধ্যে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, তাহলে আপনাদের সাথে আমি কিছুক্ষণ একটু আলাপ আলোচনা করব, একটু কথাবার্তা বলব। তাহলে আমি কি আপনাদের সাথে কথাবার্তা আমার আলাপ আলোচনা শুরু করতে পারি? নাকি আপনাদের রিল্যাক্সড হতে আরো ২-১ মিনিট লাগবে? আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এখানে অনেকে দেখছি আমাদের পুরাতন স্টুডেন্ট। আপনাদেরকেও স্বাগত। পুরাতন স্টুডেন্ট আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, আপনার এই স্ক্রিনের মধ্যে একটু দেখেন। আজকে আমরা প্রধানত পড়ব আমাদের যেই দাখিল পরীক্ষা ২০২৫ সাল রয়েছে, সেই দাখিল ২০২৫ এই অংশে আমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখতে পাই, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে প্রতি বছরই এসে থাকে। আজকে আমরা প্রধানত বহু নির্বাচনীগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা চেষ্টা করব কোনো একটি সৃজনশীল সম্পর্কে আলোচনা করার জন্য। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই দোয়া দরুদ পড়ে নেন। আমরা প্রথমেই দেখি, তাহলে শুরু করছি। দাখিল পরীক্ষা ২০২৫ বহু নির্বাচনী বহু নির্বাচনী। তাহলে আমরা শুরু করছি। ১ নাম্বার, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন মুখ্যত আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা? আসলে এটা বোর্ড প্রশ্ন করেছে। আমি সেই প্রশ্নটা আপনাদের জন্য জাস্ট কপি পেস্ট করে এখানে দিলাম। এখানে মুখ্যত কয়েকটা বিষয় লক্ষণীয়। উনারা মাঝে, মাঝে বানানের মধ্যে ভুল করে থাকেন, আমাদের বোর্ড থেকেও যারা প্রশ্ন করেন। আসলে এখানে মুখ্যত আকর্ষণ করেছিলেন শব্দটা আরো সুন্দর হতো যদি আকর্ষণ না দিয়ে শব্দটা ব্যবহৃত হতো আকর্ষিত হিসেবে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন মুখ্যত আকর্ষিত করেছিলেন কিসের দ্বারা? মানে কিসের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন আকৃষ্ট করেছিলেন? ক নাম্বার বংশগৌরব, খ নাম্বার বাগ্মিতা, গ নাম্বার দৈহিক সৌন্দর্য, ঘ নম্বর মানবীয় গুণাবলী। ৪ টা অপশন সবসময় দেওয়া থাকে। ১ নম্বরে আপনারা অনেকেই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা রচনা এই প্রবন্ধটা পড়েছেন। আপনাদেরকে এখানে আরেকটা কথা আমি জানিয়ে রাখি। সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আপনারা যদি জাস্ট এই মুহূর্তে এসে বা আপনাদের টেস্ট পরীক্ষার পরের এই মুহূর্তে যদি আপনারা বইয়ের রিডিং পড়েন বা বইয়ের পড়েন, হয়তো যাদের প্রস্তুতি খুব খারাপ, যাদের প্রস্তুতি ভালো নেই, তারা হয়তো অনেকেই এটা সিলেবাসটা শেষ করতে পারবেন না। কিন্তু আপনারা যদি প্রশ্ন ব্যাংক পড়েন, প্রিভিয়াস প্রশ্ন পড়েন, তারপর বিভিন্ন মডেল টেস্ট গুলো সলভ করেন আপনাদের সাজেশনস এ দেওয়া, তাহলে সেক্ষেত্রে আপনাদের লাভ হবে কি জানেন? আপনারা নিজেরাই উপকৃত হবেন। কেন? কারণ আপনি একটা টপিক মানে আপনি শুধু একটা টপিক সম্পর্কেই জানবেন, একটা টপিক পড়লে। কিন্তু আপনি যখন একটা টপিক না পড়ে পুরো একটা প্রশ্ন পড়বেন, মানে পুরো একটা সালের প্রশ্ন কিংবা পুরো একটা মডেল টেস্ট পড়বেন, তখন আপনি নির্দিষ্ট একটা টপিক সম্পর্কে জানবেন না। বরং আপনি পুরো একটা মানে বইয়ের সম্পূর্ণ বিষয় সম্পর্কে অবগত হবেন। অর্থাৎ আপনার এখান থেকে যদি একটা টপিকের থেকে ধরেন একটা করে প্রশ্ন আসে, তো ১০ টা টপিক বা ২০ টা টপিক থেকে যদি ২০ টা প্রশ্ন আসে, তাহলে কার্যত আপনি ওই একটা প্রশ্নের আনসার জানার জন্য ওই টপিক সম্পর্কে আপনার ধারণা লাভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি ২০ টা টপিক আনসার করতে চান, ২০ টা টপিক থেকে একটা করে যদি আনসার করতে চান, তাহলে ২০ টা টপিক সম্পর্কে আপনার জানা থাকতে হবে। তো আপনি ২০ টা টপিক পড়তেছেন, তার মানে আপনি ২০ টা টপিক সম্পর্কে জেনে ফেলতেছেন। তো যার কারণে এই মুহূর্তে এসে আপনাদের সবচেয়ে বেশি উচিত হবে আপনারা
সিলেবাস যেটা আপনাদের সারা বছর মাদ্রাসায় পড়িয়েছে এটা তো আপনারা আগেই পড়েছেন। এখন আপনারা যেটা পড়বেন সেটা হলো আপনাদের ইয়াগুলো, আপনাদের যেই প্রশ্ন ব্যাংক রয়েছে সেই প্রশ্ন ব্যাংকগুলোই আপনারা পড়বেন। ১ নাম্বার, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন মুখ্যতা আকর্ষণ করেছিলেন। বংশগৌরব দ্বারা অবশ্যই তিনি করেননি। সেটা আমরা পড়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশগৌরব দ্বারা মানুষের মন আকর্ষণ করে না, বরং মানুষের মন থেকে দূরে চলে যায়। কারণ নিজের বংশের একটা অহংকার দেখানো হয় সেখানে। যার কারণে বংশগৌরব দ্বারা মানুষের মন মুখ্যতা আকর্ষণ করা যায় না। খ নাম্বার বাগ্মিতা। বাগ্মিতা হলো যারা কথাবার্তায় বেশ পটু, বাক্পটু তাদেরকে বলা হয় বাগ্মী। যারা কথা বলতে পারে খুব মানি খুব সুন্দরভাবে কথা বলতে পারে, কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারে, এদেরকে বলা হয় বাগ্মী। যাদের কথা খুবই প্রখর, তীক্ষ্ণ, তাদেরকে বলা হয় বাগ্মী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি শুধুমাত্র কথার জোরে মানুষকে মোহিত করেন নাই। ৩ নাম্বার দৈহিক সৌন্দর্য। মানে মানুষের শরীরের যে একটা সৌন্দর্য আছে সেটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন আকর্ষিত করেন নাই। তাহলে ৪ নাম্বার কি? মানবীয় গুণাবলী। একজন মানুষের যে সমস্ত গুণ থাকা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সমস্ত গুণগুলো ছিল। তো সেই সমস্ত গুণগুলো থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত গুণগুলোর সাহায্যে কি করেছিলেন? মানুষের মন আকর্ষণ করতে পেরেছিলেন। বোঝা গেছে? ১ নাম্বার গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণ কি, কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণ ছিল সাধারণত তিনি যে সকল সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করতেন তিনিও সেভাবে জীবনযাপন করেছেন। মানুষের মধ্যে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এগুলোর মতো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও ছিল। তার পাশাপাশি কিছু মানবীয় গুণাবলী যেমন ধরেন ক্ষমাশীলতা, তারপর দয়া, তারপর মানুষের যেকোনো সমস্যার সমাধানে এগিয়ে আসা, এগুলো হলো মানবের এক্সট্রা গুণ যেগুলো মানুষকে মানুষের কাছে টানে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই গুণগুলো ছিলই বলে তিনি এ এমডি আব্দুল আহাদ আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আশা করি স্পষ্ট করে দেখা যাচ্ছে। ২ নাম্বার, আমরা ২ নাম্বারে আসি। নাম তার এ প্রবাসে মুজি প্রেমভাবে। পংক্তিতে মাইকেল মধুসূদন দত্ত কার নামের কথা বলেছেন? একটা কথা খেয়াল করেন, আমরা কপোতাক্ষ নদ কবিতাটা পড়ছিলাম। সেখানে কবি মাইকেল মধুসূদন দত্ত একটা মানি নদীর কাছে একটা কামনা করেছেন। মানে নদীকে একটা প্রার্থনা করেছেন যে, "হে নদী, তোমার কাছে আমার প্রার্থনা হলো, তুমি তার নামটা বাঙালির কানে, বাঙালি মানুষের কানে তুমি পৌঁছে দেবে। যে তুমি যে ব্যক্তিটা তোমার প্রেমে এই প্রবাসে, এই বিদেশে, এই ফ্রান্সে বসে তোমার প্রেমে কবিতা লিখতেছে। হে কপোতাক্ষ নদ, তুমি তার নামটা দয়া করে বাঙালি মানুষের কানে বঙ্গযোজনের শকে সকারিতে, বঙ্গযোজনের কানে শকে সকারিতে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন যে বাঙালি মানুষের কানে তুমি সেটা পৌঁছে দেবে। এবার আমরা অপশনগুলো দেখি। তাহলে বলতেছে নাম তার এ প্রবাসে মজে প্রেমভাবে। এখানে বলতেছে তোমার নাম, এখানে নাম তার মানে বলতেছে তোমার নাম। এই প্রবাসে মানে এই বিদেশে মজি প্রেমভাবে মানে প্রেমের ভাবে এই প্রবাসে মজে যে তোমার নাম নিচ্ছে, তুমি তার নামের মানে এখানে কার নামের কথা বলা হচ্ছে? মানে কার নাম নিচ্ছে? ১ নাম্বার হইল সাগরের, না সাগরের কোনো নাম সেখানে নিচ্ছে না। ২ নাম্বার কপোতাক্ষ নদের, না নদের কোনো নাম, হ্যাঁ আচ্ছা এটা আমরা অপশন রাখি। খ খ নাম্বার ২ টা হয়ে গেল, দুঃখিত। গ নাম্বার সখাদের মানে বন্ধুদের, না বন্ধুদের নামও সেখানে নেওয়া হচ্ছে না। ঘ নাম্বার প্রজাদের, প্রজাদের নাম সেখানে নেওয়া হচ্ছে না। এখানে আচ্ছা এই কবিতার মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো প্রজা হিসেবে কাকে লক্ষ্য করা হয়েছে? বাড়ি রূপে কররূপ সাগর মানে প্রজারূপে রাজরূপ সাগরেরই দিতে বাড়ি রূপ কর তুমি, মানে কপোতাক্ষ নদকে এখানে প্রজা বলা হয়েছে ১ নাম্বার। ২ নাম্বার হলো এখানে সখা দিতে সখা বলা হয়েছে কপোতাক্ষ নদকে। গ নাম্বার এখানে সাগরের, এখানে সাগর হলো মূলত রাজার একটা প্রতীক। তাহলে এই ৩ টার মধ্যে কোনটাই হবে না। কেন কোনটাই হবে না? কারণ এগুলো হলো তার গুণ, এগুলো তার নাম না। তাহলে নাম কি? নাম হইল কপোতাক্ষ নদ। আপনারা বুঝছেন? খ নাম্বারটা? ৩ নাম্বার আমার পরিচয় কবিতায় বাঙালি জাতির বীজ মন্ত্র কোনটিকে বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমার পরিচয়, এই কবিতাটা সৈয়দ শামসুল হক লিখেছেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চরণ চিহ্ন ফেলে, ১৩০০ নদী শোধায় আমারে কোথা থেকে তুমি এলে। তারপর তিনি নিজের পরিচয় অর্থাৎ নিজের হাজার বছরের ইতিহাস ওই একটা কবিতার মধ্যে বর্ণনা করেছেন। তাহলে সেখানে তিনি লাস্টের দিকে, লাস্টের ২ লাইন আগে তিনি সেখানে একটা কথা বলেছিলেন। সেটা কি? সেটা হলো যে, তবে কি তুমি বুঝি বাঙালির বীজ মন্ত্রটি শুনো নাই? সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। তাহলে তিনি বলতেছেন বাঙালির বীজ মন্ত্রটা কি তুমি শুনো নাই? তাহলে বাঙালির বীজ মন্ত্রটা কি? সেটা হলো সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। তার উপরে কোনো সত্য পর্যন্ত নেই। মানে সত্য মানুষের মনুষ্যত্বের নিচে, মানুষের নিচে, সবার উপরে হলো মানুষ। তাহলে সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আচ্ছা, ৩ নাম্বার ৩ নাম্বারের মধ্যে ক নাম্বার অপশন ওকে রাইট। খ নাম্বার একসাথে আছি একসাথে বাঁচি। ঠিক আছে, কিন্তু এটা আমাদের বাঙালি জাতির মূল মন্ত্র হিসেবে উল্লেখ করে নেই। ৩ নাম্বার বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। এখানে হাজার বছর চলাটাকে হাজার বছর ইতিহাস এর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। তার মানে এই নয় যে এই হাজার বছরের ইতিহাসটা আমার বীজ মন্ত্র, বরং আমার বীজ মন্ত্র হলো সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নেই। তারপরেরটাতে আসি। ৪ নাম্বার ৪ নাম্বার এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা কবিতা, একটা ইন্টারেস্টিং গল্প। সেটা রচনা করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। এখানে আছে, আমরা দেখতে পাই, ভেবেচিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেণী পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। লেখক মমতাদির চুল নিয়ে এমন করলেন কেন? মমতাদি গল্পটা আমরা পড়েছি, আমাদের সবার খুব পরিচিত। যদি আপনাদের সিলেবাসে থাকে আর কি, যদি না থাকে তাহলে হয়তো আপনাদের পরিচিত না। তাহলে মমতাদি গল্পের মধ্যে আছে যে সে তখন লেখককে মমতাদি খোকা বলে ডাকতো, খোকা। তো সে তখন ছোট্ট ছিল, যার কারণে মমতাদির সাথে তার খুব ভালো বন্ধুত্ব ছিল, কারণ পুরো ঘরে মিশার মতো আর বন্ধু কেউ ছিল না। ফলে মমতাদি যা যে তাদের ঘরে কাজ করত, যে মহিলা, তার সাথেই তার ভালো বন্ধুত্ব ছিল। তো একদিন সে মমতাদির চুলগুলো ধরে বেণী পাকানোর চেষ্টা করলো, অর্থাৎ চুলগুলো নিয়ে খেলা করছিল। কেন করছিল সেটা আমরা গল্পের শানে নজুল পড়লে বুঝতে পারবো। মানে অর্থাৎ গল্পের এই লাইনটা শানে নজুল পড়লে বুঝতে পারবো। তাহলে এই লাইনটা শানে নজুলের ৪ টা অপশন। ক নাম্বার ভালোবাসা পাওয়ার আশায়? না, ভালোবাসা পাওয়ার আশায় না, সেটা আমরা কনফার্ম। কারণ ওর ঘরের মমতাদি যে আছে সে বয়সে এই খোকার চেয়ে অনেক বড়। অতএব আপনারা যেটা ভাবছেন বা আমরা যেটা ভাবছি সেটা না। খ নাম্বারটা আমরা আপাতত রাখি। গ নাম্বার চুলগুলো অগোছালো ছিল তাই? না, চুলগুলো অগোছালো থাকলে খোকা তো এসে তার চুল বেঁধে দিবে না। তার চুল বেঁধে দেওয়ার জন্য হয়তো অন্য কেউ থাকবে, বা হয়তো সে নিজেই বাঁধবে। তারপর আনমনে খেলা করার উদ্দেশ্যে? তাও না। ঘ নাম্বার অপশন, আনমনে খেলা করার উদ্দেশ্যে? তাও না। কেন না? কারণ খেলা করার জন্য তার থেকে চুলের প্রয়োজন হয় না। খ নাম্বার অপশনটা আমরা দেখি মমতাদির মনকে অন্যদিকে সরানোর জন্য, এইটাই রাইট। কেন? মমতাদির মুখে সে আঙ্গুলের ছাপ দেখেছিল। সে জিজ্ঞাসা করেছিল তার হাজবেন্ড তাকে মেরেছে কিনা। তখন সে বলেছিল যে, তখন মমতাদি তাকে বলেছিল যে আপনি, তাকে কিছু বলেনি মমতাদি। মমতাদি তখন, আমি আপনাদের কমেন্টগুলো পড়তেছি আর এদিকে কথা বলতেছি, এই কারণে আপনাদের কমেন্ট আমি পড়ি। আব্দুল আহাদ, উম্মে সালমান, সবার আমি কমেন্ট পড়তেছি। স্যার শর্ট সিলেবাসে এই গল্প নাই, মমতাদি গল্পটা নাই? আচ্ছা, আমি আসলে এখানে ২ টা বিষয়, যদি আপনাদের কোনো শর্ট সিলেবাসে এই যে টপিকগুলো না থাকে ওইগুলো পড়াবো না আমি, সমস্যা নেই। মানে ওইগুলো সম্পর্কে আলোচনা আসলে আপনারা একটু আমাকে জানাবেন। তবে আরেকজন জিজ্ঞেস করছে এই যে এগুলো আপনাদের পরীক্ষায় আসবে কিনা? দেখেন, আপনাদের পরীক্ষায় এখান থেকে আসতেও পারে, আসার পসিবিলিটি আছে, একদম নাই তা বলব না আমি। মাত্র ৩০ টা এমসিকিউ, পড়ে যান একবার, কি হবে? প্রিভিয়াস ইয়ার থেকে সাধারণত আসে না, তবুও তো আসে মাঝে মধ্যে। যেমন মাঝে ১ বার ২ বার এসছিল, আমাদের বারে হয়তো এসছিল। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে যে কাজটা করব সেটা হলো, আপনাদের যদি
যে টপিকটা শর্ট সিলেবাসে নেই সেটা আমাকে জানাবেন। আর যে টপিকটা শর্ট সিলেবাস আছে সেটা নিয়ে তো আলোচনা করবই। এখন দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এখানে ২০২৫ সালের প্রশ্ন বলে যারা এটাকে ইগনোর করতে চাচ্ছেন, আপনাদের সাথে প্রধানত আমার আলোচনা হলো এই যে আপনাদেরকে আমি কোন সিস্টেমে বা কোন ইয়াতে কোন অ্যাঙ্গেল থেকে আমরা এমসিকিউ গুলো পড়তে পারি। আমরা জাস্ট এমসিকিউ পড়তেছি মানে অনলি এমসিকিউ পড়তেছি না। ওই টপিক সম্পর্কে আমরা একটু সম্যক ধারণা নিচ্ছি। এমসিকিউ পড়ার সিস্টেম কি বা এমসিকিউ আনসার করার সিস্টেম কি, কোন টেকনিক্স, এগুলো আমি মূলত এগুলো বলার জন্যই এই প্রশ্নটা আপনাদের সামনে অন করেছি। বুঝতে পারছেন? আব্দুল আহাদ, আপনাদের কমেন্ট আমি সবই পড়ি। আপনারা বুঝছেন কিনা বলেন? আয়েশা সিদ্দিকা, বুঝছেন? এই ৩০টা এমসিকিউ না আসতে পারে, কিন্তু এই ৩০টার সাথে লাগানো বা এই ৩০টার সাথে মিক্স আছে এরকম অনেক এমসিকিউ আপনাদের আসার পসিবিলিটি অনেক বেশি। তারপর ৬ নম্বর প্রশ্নের ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখি আমরা। উচ্চশিক্ষিত আদনান বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে অবজ্ঞা করে চলে। সে চলনে বলনে পোশাক পরিচ্ছদে সর্বদা ইংরেজ সভ্যতা ও সংস্কৃতিকে অনুসরণ ও অনুকরণ করে। জাস্ট এটুকুই, আর কিছু না। বলতেছে উচ্চশিক্ষিত আদনান একজন একজন উচ্চশিক্ষিত ছেলে, সে বাঙালি সংস্কৃতিকে, বাংলা সাহিত্য সংস্কৃতিকে কি করে? অবজ্ঞা করে। অবজ্ঞা মানে ভালো তো বাসেই না, বরং সেটাকে আরো ঘৃণা করে, হেয় চোখে দেখে। কিন্তু সে কি করে? চলনে বলেন পোশাক পরিচ্ছদে সব সময় ইংরেজি সভ্যতা মানে নিজের ভাষা এবং নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে অন্যের সভ্যতা এবং অন্যের সংস্কৃতিকে গ্রহণ করার কথা এখানে বলেছেন। মানে আত্মান কি করে? অন্যের সভ্যতা এবং অন্যের সংস্কৃতিকে গ্রহণ করে। তাহলে এবার দেখেন ৫ নাম্বার, উদ্দীপকের আত্মানের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? এটা হলো আরমানুল্লাহ আল মুহিত বলতেছে ৫, ৭, ৮, ৯, ১০, ১২, ১৪ অলমোস্ট আপনাদের সিলেবাসে নেই প্রিভিয়াস ইয়ারের। তাহলে আমি কি এগুলো স্কিপ করব নাকি অন্তত টপিকটা জানার জন্য? টপিক না জেনেও তো যেহেতু আপনাদের সিলেবাসে নেই সেহেতু আপনাদের টপিক জেনেও তো লাভ নেই। এখন আপনাদের টেকনিক জানার জন্য কি আমি এগুলো আলোচনা করব নাকি এগুলো স্কিপ করব? আপনারাই বলেন। আপনারাই বলেন এগুলো জানার জন্য আমি স্কিপ করব নাকি এগুলো রাখবো? এগুলো বলবো। হ্যাঁ স্যার, কি স্কিপ করার ক্ষেত্রে হ্যাঁ নাকি বলার ক্ষেত্রে হ্যাঁ? শাহিনা বলতেছে পড়ান, আর উম্মে সালমান বলতেছে না স্যার। ইন দ্য মিন হোয়াইল পড়াগুলো বলতেছে বিধি তুমি বলে দাও আমি কার, উম্মে সালমানের নাকি শাহিনার? শাহিনা রহমান বলতেছে পড়ান। এস ই নিহা বলতেছে না, ওই সেম বিধি তুমি বলে দাও আমি কার। এস ই নিহা আবার বলতেছে হুম, একটা বলতেছে না আবার বলতেছে হুম, বিধি তুমি বলে দাও আমি কার। এস ই নিহার নাকি এস ই নিহার? দুইজনই তো একজন। একই জনে বলে হ্যাঁ, আবার একই জনে বলে না। আচ্ছা আসি, আর কয়েকজন বলুক দেখি, পড়াবো কি পড়াবো না, স্কিপ করবো নাকি রাখবো? না স্যার, জ্ঞান অর্গন কর্তা সমস্যা নাই পড়ান, তাইফা তুফা বলতেছে। বলুন স্যার, জানতে চাই। উড়ু চিঠি, উড়ু চিঠির পক্ষ থেকে আমার কাছে চিঠি আসছে পড়ানোর জন্য। ঠিক আছে। সালমার, তানবিরুল ইসলাম বলতেছি স্কিপ করেন স্যার। আচ্ছা, না পড়ায়েন না, বিকজ এটা নাই, পড়ায়েন না। ঠিক আছে, অধিকাংশ তো না পড়ানোর পক্ষে বোর্ড। স্যার, আপনি আপনার, আমি আমি কার সেটা বিষয় না, কিন্তু কথা হচ্ছে পড়াটা কার? এই যে এমসিকিউ গুলো কার? না স্যার, যেহেতু সিলেবাস এ নাই তাহলে পরে কি হবে? পরীক্ষায় তো আসবে না, রাইট? আরমানুল্লাহ মুহিত। ঠিক আছে, আমি শুরু করতেছি। সিলেবাসে নেই সেগুলো, মানে সেগুলো বাদ দিয়ে
6 নাম্বারটা আছে সিলেবাসে। সুবা গল্পে সুবার ভাষার অভাবকে পূরণ করে দেয়। সুবা, আপনারা তো চিনেন, আপনাদের বান্ধবী সবার। একজন সাধারণ বান্ধবী না, একজন অসাধারণ বান্ধবী। যে তার মুখ দিয়ে কখনোই কথা বলে না, যে কথা বলে তার চোখ দিয়ে, যে কথা বলে তার চাহনির মাধ্যমে, ঠিক আছে? যে কথা বলে তার ভাবের মাধ্যমে। এটি কিরকম? যে কথা বলে সমস্ত প্রকৃতির সাথে, মানুষের সাথে না। যে কথা বলে প্রাণীর সাথে, যে কথা বলে মাছের সাথে, যে কথা বলে গাছের সাথে, যে কথা বলে সূর্যের সাথে, সেই সুবা আপনাদের বান্ধবী, আমাদের পরিচিত ছোট বোন হয়তো। সুবার কাজ কি? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আসলে একজন জাত কবি। সুবাকে তিনি কবিতার মতো করে সৃষ্টি করেছেন। তো সুবা গল্পের মধ্যে তিনি রবীন্দ্রনাথ যে এই সুবা তার ভাষার অভাব প্রকৃতি পূরণ করে দেয়। গ নাম্বার আনসার। ক নাম্বার সর্বশী। সর্বশী তো পূরণ করে দেয় না। সর্বশী হলো তার বন্ধু, গরু বন্ধু, সর্বশী এবং পাঙ্গুলি ২ টা। প্রতাপও তার মানুষ বন্ধু, আর সর্বশী গরু বন্ধু, মানে প্রাণী বন্ধু আরকি। আর মা-বাবাও তার বন্ধু, কিন্তু মা তাকে নিজের গর্বের কলঙ্ক মনে করত। তাহলে দেখা যাচ্ছে প্রকৃতি, একমাত্র প্রকৃতি সুবার ভাষার অভাব পূরণ করে দেয়। তো সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ প্রকৃতির সাথে মানব মনের যে একটা সম্পর্ক, সেটা সুবা গল্পের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। যেমন রবীন্দ্রনাথ মানে তার সম্পর্কে বলতেছেন যে, তার হৃদয়ের ভাষা সম্পর্কে বলতেছেন যে, মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য কোনো ভাষা নাই। চোখের ভাষা অসীম উদার, অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। হ্যাঁ? উদয়াস্ত ছায়ালোকের মানে যে ছায়াতে সূর্য উদিত হয় আবার অস্ত যায়। সেই ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমির সাথে তুলনা করা হয়েছে তার মনের ভাবকে। তারপর সুবাকে আরো বলতেছে, সেই নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। নির্জন দ্বীপ্রহরের সূর্য যেমন, নির্জন দ্বীপ্রহর মানে দুপুরবেলা যেমন কোনো শব্দও থাকে না, কোনো সঙ্গীও থাকে না। দুপুরবেলা সময়টা যেমন নীরব, ঠিক তেমনিভাবে সুবাও নীরব। তারও কোনো শব্দ নেই এবং কোনো বন্ধু নেই। এই কথাই বলেছেন এখানে। আশা করি বোঝা গেছে। সুমাইয়া আক্তার কমেন্ট করেছে গরু বন্ধু। হ্যাঁ, গরু বন্ধু না? সর্বশেষ এবং পাঙ্গুলি তার ২ জন ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড তার। আচ্ছা, ৭ নাম্বার জুতা আবিষ্কার। ৭ নাম্বারটা নেই বলতেছে। ৮ ও নাই, ৯ ও নাই, ১০, ১১ আছে। তাহলে ১১ নাম্বারটা পড়াই। ১১ নাম্বার। বাংলা নাটকের ক্ষেত্রে যুগান্তকারী প্রতিভা কে? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। কারণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম হলো কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। তারপর বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি রচনা করেছেন সেও মাইকেল মধুসূদন দত্ত। তার প্রথম রচিত সার্থক কমেডির নাম হলো পদ্মাবতী। তাহলে পদ্মাবতী কমেডি প্রথম সার্থক নাটক, প্রথম সার্থক কমেডি বাংলা সাহিত্যের। আবার বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি, তাও মাইকেল মধুসূদন দত্তের হাতে রচিত। তাহলে কমেডি এবং ট্র্যাজেডি ২ টাই রচনা করেছেন তিনি। এমনকি বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন বুট শালিকের ঘাড়েরও, তাহলে এটাও রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। বুট শালিকের ঘাড়েরও, আপনাদের বইয়ের মধ্যে হয়তো এটার নাম আছে। তো যার কারণে মাইকেল মধুসূদন দত্তই এটার আনসার। ১১ নাম্বার। তারপর ১২ নেই, ১৩ আছে। ১২ নেই, ১৩ নাম্বার। সেই দিন এই মাঠ কবিতায় এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে বলতে কবি কি বুঝিয়েছেন? দেখেন, এখানে ২টা আপনাদের কথা জানতে হবে। সেটা হলো ১ নাম্বার, এশিরিয়া সভ্যতা এটা কি জিনিস? এশিরিয়া এটা কি জিনিস? এশিরিয়া হলো একটা সভ্যতার নাম। কিসের নাম? পৃথিবীতে আমরা জানি, যখন আজকে থেকে ১০০০ বা তারও বেশি পূর্ব সময়ে যখন পৃথিবীতে অসভ্য মানুষেরা ধীরে, ধীরে সভ্য হতে লাগলো, মানুষে ভেদাভেদ ভুলে মোটামুটি এক জায়গায় জনবসতি, জনলোকালয় স্থাপন করতে লাগলো, তখন সেগুলোকে বলা হইতো একেকটা সভ্যতা। তাহলে ইরাক, তারপর তুরস্ক, কিছুটা ইরান, ওই অঞ্চলে ঘিরে একটা সভ্যতা তখন বিস্তৃত হয়েছিল। সেই সভ্যতাকে বলা হয়েছিল এসিরীয় সভ্যতা, অ্যাজিরীয় সভ্যতা। বুঝা গেছে? অ্যাজিরীয় সভ্যতা এটার নাম। বাংলায় এশিরীয় সভ্যতা বলা হয়। বেবিলন তাও এর পাশাপাশি অঞ্চলের মধ্যে
গড়ে ওঠে আরেকটা সভ্যতা। মূলত এই দুইটা সভ্যতা, অ্যাসিরিয়া এবং বেবিলন, এই দুইটা সভ্যতা মূলত গড়ে উঠেছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই দুইটা নদী আছে এই নামের, ইউফ্রেটিস এবং টাইগ্রিস। বাংলা এগুলোকে ফোরাত নদী এবং দজলা নদী বলা হয়। ফোরাত নদীর কাহিনী তো আপনারা সবাই জানেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথে ফুরাত নদীর কাহিনী আছে ইরাকে। তাহলে ফুরাত নদী এবং দজলা নদী, ফুরাত দজলা এই দুইটা নদীর সাথে সম্পর্কিত সভ্যতা হলে এশিরিয়া এবং বেবিলন। তাহলে এগুলো দুলো হয়ে গেছে, তার মানে কি বোঝাইছে? এই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছে বোঝাচ্ছে না? তাহলে সভ্যতা ধ্বংসের কাহিনী কোন অপশনের মধ্যে আছে আমরা দেখি। ক নাম্বার অস্থির পৃথিবী, না পৃথিবী অস্থির নাই। সভ্যতা ক্ষণস্থায়ী, হ্যাঁ এটা আছে। তারপর আমরা হাতে রাখলাম পরেরটাই, যাই সময় প্রবাহমান, এটাও ঠিক, কিন্তু এটা তো দ্বারা সভ্যতা ধ্বংস হচ্ছে বোঝাচ্ছে না। ঘ নাম্বার মৃত্যুর অনিবার্যতা, মৃত্যুর অনিবার্যতা এটাও বোঝাচ্ছে, বাট এটা দ্বারা সভ্যতার ক্ষণস্থায়িত্ব বোঝাচ্ছে না। তাহলে এই যে এই লাইনটা দ্বারা স্পেসিফিক্যালি বোঝাচ্ছে সভ্যতার ক্ষণস্থায়িত্ব, আর সেটা আছে খ নাম্বার অপশনে। অতএব আমরা সভ্যতার ক্ষণস্থায়িত্ব, সভ্যতার তানভীরুল আলম বলতেছে ব্রিলিয়ান্টের জ্বালাই আর পারি না। চারপাশে সবাই আমার আগে আনসার দিয়ে দিচ্ছে, আমার থেকে অনেক গবেষণা করে আনসার বের করতে হচ্ছে, কিন্তু এরা আমার আগে আনসার দিয়ে দিচ্ছে, কি সুন্দর। অস্থির সভ্যতা ক্ষণস্থায়ী, ঠিক আছে। 13 নম্বর, 13 নম্বরের পরে 14 নম্বর নাই, 15 নম্বর নেই, 16 নম্বর নেই, 17 নম্বর আছে। তাহলে 17 নম্বরের মধ্যে একটু যাই। 17 নম্বর, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এটা হলো শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটা। আমরা হয়তো এটা কম বেশি আমাদের জানা আছে এই কবিতাটা সম্পর্কে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। তাহলে এই যে রক্ত গঙ্গায় ভাষা, খান্ডব বন দহন হওয়া, সেটা দেখা। তাহলে এই যে এই বিষয়গুলো, তাহলে বলতেছে সেখানে একটা লাইন আছে, নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, তোমাকে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। মানে পতাকা উড়িয়ে এই বাংলায় দামামা বাজিয়ে, চারিদিকে যুদ্ধের দামামা বাজিয়ে, বিজয় ধ্বনি বাজিয়ে তোমাকে এই বাংলার মধ্যে আসতে হবে। তাহলে একদম লাস্ট লাইন, এই লাইনটা দ্বারা কি প্রকাশ পাইছে জিজ্ঞাসা করতেছে। ক নাম্বার ভীতি প্রদর্শন, মানে কি স্বাধীনতা কি ভয় দেখাচ্ছে? এই স্বাধীনতা তুই আমার কাছে আজকে আসবি, এটা কি বলে ভয় দেখাচ্ছে? না। 2 নাম্বার ঐক্যবদ্ধ করার আহ্বান, এখানে আসল অপশনটাই হয়তো নেই, মুক্তির দৃঢ় প্রত্যয়, সেটা এদিকে দুর্ভাগ্যবশত চাপা পড়ে গেছে, তো যার কারণে মুক্তির দৃঢ় প্রত্যয় খ নাম্বার অপশনটা এখানে নেই। 17 নাম্বার, এখানে খ নাম্বার অপশনটা হবে মুক্তির দৃঢ় প্রত্যয়। মুক্তির দৃঢ় প্রত্যয়, তাহলে এই খ নাম্বারটাই হবে আনসার। গ ঘ এগুলো আর আমাদের জানার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে লেখাটা একটু অদল বদল হয়েছে এই জায়গাতে, আমি কেন জানি না। 18 নাম্বার, মানুষ কবিতাটা কি আপনাদের নেই কাজী নজরুল ইসলামের? এই যে আপনারা এবার খেয়াল করেন একটু, অডেল গুস্ত রুটি বাঁচিয়ে গিয়াছে বলে মোল্লা সাহেব কি করেন? আচ্ছা, 16, 17, 18 এগুলো তো সিলেবাসে নেই। ওকে, 18 নাম্বারটা তাহলে, যেহেতু এটার উত্তর হলো কুটি কুটি করে হাসেন, হেসে কুটি কুটি হন, এই তো ঘ নাম্বারটা আনসার। তাও যেহেতু নেই বলতেছে, 18, 19, 20, 21 আছে। 19 নাম্বার, লেখক প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী মানেই বই পড়া, বই পড়া মানেই হলো প্রমোদ চৌধুরী। তাহলে লেখক প্রমোদ চৌধুরী শখ হিসেবে বাঙালি জাতিকে বই পড়ার পরামর্শ দিতে চান না কেন? লেখক প্রমোদ চৌধুরী বাঙালি জাতিকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দিতে চান না, তার কয়েকটা কারণ আছে। তবে সবচেয়ে বড় কারণ কি, সেটা হলো বই পড়ার জন্য যে একটা
মানে আমাদের মাইন্ড দরকার। আমাদের যে একটা বই পড়ার জন্য আমাদের শক্তিশালী মনস্তত্ত্ব এবং জ্ঞান তাত্ত্বিক একটা চিন্তার ধারণা দরকার, যে একটা জ্ঞান তাত্ত্বিক রুচি দরকার, সেটা আমাদের নাই। তো যার কারণে সেটা প্রমোদ চৌধুরী আমাদেরকে বই পড়ার মানে আমাদেরকে বই পড়ার জন্য কোনো পরামর্শ দিতে চাননি। তাহলে ক নাম্বার, অর্থলিপ্সার কারণে। এটা ভুল আনসার। অর্থলিপ্সার কারণে বই পড়তে তিনি দিতে চান না, এটা নয়। খ নাম্বার, রুচিবোধের অভাবের জন্য। আমাদের যেই রুচি, সেই রুচির সাথে আসলে বই পড়াটা তেমন একটা যায় না, ফলে রুচিবোধের অভাব, এটা আমরা অবশ্যই বলতে পারি। এটা আমরা আপাতত হাতে রাখি। গ নাম্বার, গ নাম্বার হইল উন্নত জীবনের স্বপ্ন না থাকায়, মানে আমাদের উন্নত জীবনের স্বপ্ন নেই, সেই কারণে আমরা বই পড়ার বই পড়ার জন্য প্রমোদ চৌধুরী আমাদেরকে শখ, বই পড়ার জন্য আমাদেরকে শখ হিসেবে পরামর্শ দেন না। নাহলে এটাও আসলে অতটা না। আর ঘ নাম্বার, পরচর্চায় ব্যস্ত থাকার কারণে। এটা এমনি রাইট, আমরা পরচর্চায় ব্যস্ত থাকি, কিন্তু সেই কারণে যে তিনি আমাদেরকে বই পড়ার জন্য পরামর্শ দেন না এমন না। তাহলে আসল কথা হইলো কি? আসল কথা হলো আমাদের রুচিবোধ এত খারাপ, যার কারণে তিনি আমাদেরকে বই পড়ার জন্য পরামর্শ দিতে চান না। ওকে, দ্যাটস ইট। এবার 20 নাম্বার, 20 নাম্বার আপনাদের সিলেবাসে আছে সম্ভবত, আমরা একটু পড়ি। 19, 20, 21 আছে আপনাদের সিলেবাসে। তাহলে 20 নাম্বারটা হলো, মন ভোলানো চোখ জোড়ানো মোর জন্মভূমি ভাই রে। মানে জন্মভূমির প্রতি অনুরাগ প্রকাশ করতেছে। মন ভোলানো চোখ জোড়ানো মোর জন্মভূমি ভাই রে, স্নেহ ভালোবেসে একসাথে মিশে এমন কোথাও নাই রে। মানে স্নেহ এবং ভালোবেসে একসাথে মিশে এমন দেশ তো আসলে কোথাও নেই। এই যে আমাদের এই জন্মভূমির মতো, এই রাষ্ট্রের মতো, এটা আর কোথাও নেই। তাহলে এই যে এই লাইনটা দ্বারা কি বুঝাইছে মূলত? 1 নাম্বার, নিজের দেশের প্রতি ভালোবাসা, আবেগ, মমতা, এগুলো বুঝাইছে না? ওকে, আপনারা তানবীর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সবাই অপশন ছাড়াই উত্তর বলে দিচ্ছে। কিন্তু তানবীর, আপনি তো জানেন না তাদের সামনে যে উত্তরমালা রেডি আছে। আপনার সামনে তো কেবল আমি আছি, আর একটা মোবাইল আছে, আর আমার স্ক্রিনটা আছে, আর কিছু নেই, কিন্তু ওদের কাছে তো আছে। আচ্ছা, আসি তারপর। নেট প্রবলেম আমার নাকি আপনাদের? আচ্ছা, ক নাম্বার, উদ্দীপকের ভাবার্থের সাথে প্রবাস বন্ধু গল্পের সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি? তাহলে এই যে মন বোলানো চোখ জোড়ানো জন্মভূমি ভাইরে, এটার সাথে প্রবাস বন্ধু গল্পের সাদৃশ্যপূর্ণ উক্তি, মানে প্রবাস বন্ধু গল্পের সাথে মিল আছে কোন উক্তিটার সাথে? ক নাম্বার, আমার দেশ সে কি জায়গা, মানে আমার নিজের দেশের কি বোঝাচ্ছে? একটা নিজের দেশের মহত্ব বলতেছে না, আমার দেশ সে কি জায়গা, আস্ত একটা উট খেয়ে, একটা ডেকুর মানে আস্ত আস্ত দুম্বা খেয়ে এক ডুব পানি খান আবার খেতে পাবে। মানে তার জন্মভূমির পানশিরের কথা বলতেছে এখানে আব্দুর রহমান। আপনারা তো গল্পটা পড়ছেন খুব সুন্দর। তাহলে আব্দুর রহমান যে পানশিরের কথা বলতেছে সেটা, তাহলে বলতেছে আমার দেশ সে কি জায়গা, তাহলে এই লাইনটার মাধ্যমে দেশের প্রতি অনুরাগ প্রকাশিত হয়েছে, নাম্বার 1। আচ্ছা, পরে 2 নাম্বার, একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এটা শুধু জাস্ট তার জন্মভূমির একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। গ নাম্বার, আন্দাজ করলুম সেহেরির সময়, অর্থাৎ রাত 2টার সময় খাবার জুটলেও জুটতে পারে। মানে আব্দুর রহমান এত এত জিনিস আনছে, এত বেশি রান্না করতেছে যে রাত 2টার সময় খাবার জুটলেও জুটতে পারবে। এটাকে লেখক ঠাট্টা করে বলতেছেন এটা হলো সেহেরির সময়। ঘ নাম্বার, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। মানে শেষ পর্যন্ত তাকে কার্পেটের অপরূপ রূপ থেকে আমি চোখ ফেরাতে দেখিনি। মানে সে সবসময় আদব ভদ্রতা এত বেশি ছিল তার মধ্যে, আব্দুর রহমানের মধ্যে, তার বৃত্তের মধ্যে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলো দ্বারা জাস্ট এমনি আব্দুর রহমানের বৈশিষ্ট্য কিংবা তার দেশের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কিন্তু ক নাম্বারটা, আমার দেশ সে কি জায়গা, তাহলে এটার মধ্যে ডিরেক্ট কিন্তু দেশের প্রতি অনুরাগ বোঝাচ্ছে। তো যার কারণে এটাই হলো আনসার। এখন আপনারা একটা কথা খেয়াল করেন, আমি এখানে প্রত্যেকটা অপশন কিন্তু বিশ্লেষণ করতেছি। আপনারা এমনি
কমেন্টের মধ্যে আনসার দিয়ে দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে প্রত্যেকটা আনসারের মানে প্রত্যেকটা পয়েন্ট বিশ্লেষণ করতেছি। কেন করতেছি জানেন? তার কারণ হলো আপনারা পরীক্ষায় অনেক সময় আনসার করতে গেলে দেখবেন সবগুলোই কনফিউজড। ৪ টা অপশন থেকে ৪ টাই মনে হয় যে ক নাম্বারের দিকে তাকালে মনে হয় যে সেটা হবে। খ নাম্বারের দিকে তাকালে মনে হয় যে এটা হবে। গ নাম্বারের দিকে তাকালে মনে হয় যে না, রাইট তো গটা। এরপর যদি গ নাম্বারের দিকে তাকান তাহলে বাকি সবগুলো ভুলে গিয়ে আপনি একমাত্র সারা দুনিয়াটা গ নাম্বারের হাতে তুলে দিতে চান। তাহলে এই যে একেকটার দিকে তাকাইলে আপনার একেকটা মনে হয়। কেন? কারণ ওরা কনফিউজিং করে এমসিকিউ গুলো তৈরি করে। তো আমি যেই প্রক্রিয়ায় এমসিকিউ গুলো বিশ্লেষণ করতেছি, ধরেন কোনটা দ্বারা কি বুঝাইছে, ১ম এ প্রশ্ন দ্বারা কি বুঝাইছে এটা বুঝবেন, তারপর কোন এমসিকিউ দ্বারা আসলে কি প্রকাশ পাইছে আপনি সেটা বুঝবেন। এই ২ টা যদি একসাথে আপনি বুঝেন তাহলে রিলেট করতে পারেন কোনটা আছে আর কোনটা নেই। মানে কোনটা আসল আনসারের মধ্যে আছে আর কোনটা আসল আনসারের মধ্যে নেই। দেখতে একই হলেও। বোঝা গেছে আমার কথা? আসি তারপর ২০ নাম্বার, ২১ নাম্বার। আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই। এই কবিতাটা পড়লে আমার থেকে কেন জানি বাপ্পারাজের কথা মনে পড়ে যায়। আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, তারপর জারুল জামরুল সাক্ষী, তারপর আরো কি, কি সাক্ষী রাখে না? জমিলার মা থেকে শুরু করে সবাই তাকে চেনে বলে, রান্নাঘরে জমিলার মা। তাহলে এই যে এই লাইনটা খেয়াল করেন, উনি আগন্তুক নই, সেখানে তিনি একটা গাছে মানে মাছরাঙা স্থির দৃষ্টিতে চেয়ে থাকার কথা বলছেন। তাহলে সেটা কোথায় বসে বলছেন? এটা অ্যাবসোলিউটলি আপনারা কবিতা পড়লে দেখতে পাবেন জামরুল গাছে। না সরি, ডুমুর, জামরুল না, ডুমুর। ডুমুরের ডালে বসে স্থির দৃষ্টি করে মাছরাঙা চেয়ে থাকে। এটাই তিনি বলেছেন। তাহলে ২১ নাম্বার। ২২ নাম্বার। ২২ নাম্বার প্রশ্ন হলো, এ নেশা, এ নেশায় দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়। লেখিকা জাহানারা ইমামের এই উক্তির কারণ হলো, খেয়াল করেন, জাহানারা ইমাম তার রচিত গ্রন্থের নাম হলো ৭১-এর দিনগুলি। মুক্তিযুদ্ধের সময় মানে কিরকম বীভৎস পরিস্থিতির মধ্যে ঢাকার এবং সারা বাংলাদেশের মানুষেরা ছিল, বিশেষত ঢাকার মানুষেরা ছিল, সেটার বাস্তব চিত্র, জীবন্ত চিত্র ফুটে ওঠে আপনার জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি ওই গ্রন্থটার মধ্যে। তো সেই কারণে ওই ৭১-এর দিনগুলিতে তার ২ জন ছেলে ছিল। একজন রুমি আরেকজন জামি, জাহানারা ইমামের। বোঝা গেছে? রুমি সে বড় ভাই, সে মুক্তিযোদ্ধা ছিল এবং তাকে পাকিস্তানিরা ধরে নিয়ে হত্যা করেছে মুক্তিযুদ্ধের সময়। তাদের ঘরে সে সহ আরো অনেক মুক্তিযোদ্ধা আসছিল, এই সময় তাকে ধরে নিয়ে হত্যা করেছে। আর আরেকটা ছেলে ছিল জামি, সে রুমির ছোট ভাই। তাকে কিন্তু পাকিস্তানিরা হত্যা করেনি, তবে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তাকে নিয়ে গেছে, মানে নিয়ে গিয়ে তাকে একটা মানে মিলিটারি ট্রেনিং বা এই ধরনের কিছু একটা দিছে এই আর কি, মানে দেশের পক্ষে কাজে লাগাইছে। এই হলো বিষয়। তাহলে এই নেশায় দুঃখ কষ্ট খানিকক্ষণ ভুলে থাকা যায়। লেখিকা জাহানারা ইমামের এই উক্তির কারণ হলো, মানে লেখিকা জাহানারা ইমাম এই কথাটা কেন বললেন? সন্তানের চিন্তার জন্য, দেশের অস্থির পরিস্থিতি, ৩ নাম্বার জামির স্কুল খোলা, মানে জামি তার ছোট ছেলে, তার স্কুল খোলা এই কারণে। মানে কোন নেশায় তার দুঃখটা খানিকক্ষণ ভুলে থাকা যায়? সেটা হলো ১ এবং ৩। মানে অর্থাৎ সে তো তার সন্তান চলে গেছে। তারপর এই কারণে তো সে তো দুঃখী। তার সন্তান যুদ্ধে গেছে। তার সন্তানকে পাকিস্তানিরা মেরে ফেলছে। কোন হদিস পায় নাই। ইভেন আরেকটা কাহিনী, ৭১ এর দিনগুলো এটা আমি পুরাটা পড়ছি। ওইখানে দেখা যায় জাহানারা ইমাম একজন পীর সাহেবের দরবারে, মানে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় গরু দেয়, ছাগল দেয়। মানে পীর সাহেবের দরবারে ছুটে যান। অর্থাৎ যেখানে তিনি দেখেন যে কেউ কোনো কিছু করতে পারবে, ওদের সেখানেই ছুটে গেছেন। কেন? তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য। তার সন্তান রুমিকে ফিরে পাওয়ার জন্য। তাহলে এই যে রুমি ম্যামকে ফিরে পাওয়ার জন্য যে তিনি এত ত্যাগ তিতিক্ষা করেছেন, সেখানে তিনি একবার ঢাকার মধ্যে একজন পীর সাহেবের দরবারে গেছেন। ওই পীর সাহেবেরকে তিনি দোয়া-টোয়া করতে বলছেন, হাদিয়াও দিছেন, টাকা-পয়সা দিছেন। পরে উনি খবর পাচ্ছেন যে ওই পীর সাহেবটা নিজেই পাকিস্তানের গুপ্তচর। মানে পাকিস্তানিদের পক্ষে ওই যুদ্ধের মধ্যে কাজ করছে। এই হলো বিষয়। অথচ তিনি নিজের মুক্তিযোদ্ধা সন্তানের হদিস পাওয়ার জন্য পীর সাহেবের কাছে দোয়া চাইতে গেলেন। পীর সাহেব বলছে কাজ হয়ে যাবে, সমস্যা নেই। আসি তারপর খ নম্বর। আচ্ছা ২৩-২৪। ২৩ নাম্বার নাই, ২৪ নাম্বারও নাই। তাহলে এগুলো না পড়ে ২৫ও নাই।
27, 29 এগুলো নাই, 26টা আছে শুধু। 26, 25 নাই, 26। 26 খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ কোনটি? দেখেন, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা আপনাকে এখানে আনসার বলার আগে আমি আর কয়েকটা কথা বলি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা লিখেছেন মোতাহির হোসেন চৌধুরী। সুমাইয়া আক্তার বলতেছে আমি এই গল্প পড়ি নাই। কোন গল্পটা? আমি তো জানি না কোন গল্পের কথা উনি বলেছেন। আচ্ছা, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা লিখেছেন মোতাহির হোসেন চৌধুরী। উনি সেখানে কয়েকটা কথা বলেছেন। উনি বলতেছেন মানুষের জীবন সাধারণত দুই ধরনের। একটা হলো মানুষ যখন জন্মের পর জন্মগ্রহণ করে, তাহলে জন্মের পর থেকে একটা জীবন। আর দ্বিতীয় জীবন হলো জন্মগ্রহণ করার পরে ধীরে ধীরে যে সে যখন মানুষের সভ্য জগতে সভ্যতা শিখে, মনুষ্যত্ব শিখে, এটা হলো তার আরেকটা জীবন। তাহলে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর থেকে সে দ্বিতীয়বার শিক্ষিত হয়ে, শিক্ষিত বলতে এখানে আপনার সার্টিফিকেটের শিক্ষার কথা বলা হয়নি, মনুষ্যত্ব জ্ঞানে শিক্ষার কথা বলা হয়েছে। তাহলে সে দ্বিতীয়বার মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সে দ্বিতীয়বার জন্মগ্রহণ করে। এখন কথা হচ্ছে প্রথমবার সে জন্মগ্রহণ করে মানুষ হিসেবে, তখন সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে তার কাছে যে যে গুণগুলো থাকে, একটা পশু প্রাণীর কাছেও একই ধরনের গুণ থাকে। যেমন কি, একটা পশুর কাজ খাওয়া, পান করা। একজন মানুষের কাজ নর্মালি জন্মগ্রহণের পর খাওয়া, পান করা। একটা পশুর কাজ বংশবিস্তার, একটা মানুষের কাজও বংশবিস্তার। একটা পশুর কাজ তার আপনার মনে করেন মলমূত্র ত্যাগ করা বা জৈবিক বৈশিষ্ট্য পশুর উপর অত্যাচার করা। তাহলে একটা মানুষ নরমালি যখন অশিক্ষিত হয়, অশিক্ষিত বলতে এখানে সার্টিফিকেটের অশিক্ষার কথা বলা হয় নাই, প্রকৃত জ্ঞানের অভাব যখন থাকে, তখন সে মানুষের উপর নির্যাতন করে, অত্যাচার করে পশুদের মতো। তাহলে এই দিক থেকে মানুষ যখন জৈবিক দিকটা, মানুষের সাথে পশুর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, ক্ষুধা তৃষ্ণা এগুলো সবার, ওদেরও আছে, মানুষেরও আছে। কিন্তু একটা মানুষ যখন ধীরে ধীরে একটা সমাজে বড় হয়, সভ্য সমাজে, তখন সে সভ্যতা শিখে, সে মানুষের সম্পর্ক শিখে, মানুষের সাথে মানুষের মূল্য বুঝতে শিখে, শিল্প চর্চা করতে শিখে, তখন সে অর্জন করে মনুষ্যত্ব। তাহলে এই যে একটা হলো জীবসত্তা, প্রথমটা যেটার সাথে পশুর সাথে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়টা হলো মানব সত্তা, যেটার সাথে পশুর সাথে অন্যান্য সমস্ত প্রাণীর সাথে পার্থক্য, সেটা হলো মানব সত্তা। তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মধ্যে মূলত জীবসত্তা থেকে মানুষকে মানব সত্তার স্তরে উত্তীর্ণ করার জন্য যা যা দরকার সেগুলোর কথা বলা হয়েছে। তাহলে জীবসত্তা থেকে মানব সত্তা উত্তীর্ণ করার জন্য মানুষকে সবচেয়ে বেশি দরকার হলো শিক্ষা। তাহলে শিক্ষার মাধ্যমে কি হবে? এখানে শিক্ষা বলতে আপনার মনে করেন সার্টিফিকেট শিক্ষার কথা বলা হয়নি। এখানে শিক্ষা বলতে বোঝানো হয়েছে প্রধানত আপনার যেই মনুষ্যত্বের শিক্ষা আছে, মানব কল্যাণের শিক্ষা আছে, সভ্যতার শিক্ষা আছে, মানুষ আপনি কিভাবে মিল রেখে পৃথিবীতে থাকবেন, এই শিক্ষার কথা এখানে বলা হয়েছে। তারপর খ নাম্বার, সুশৃঙ্খল সমাজ গঠন। আচ্ছা সরি, তাহলে এই শিক্ষার কথা বলা হয়েছে। তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ কোনটি? শিক্ষার আসল কাজ কি টাকা পয়সা কামানো? না। তাহলে শিক্ষার আসল কাজ কি? ওনার মতে শিক্ষার আসল কাজ হইল মানুষের মনুষ্যত্ব জাগ্রত করা, বা মানুষের হৃদয়ের মধ্যে মানুষ হিসেবে যে একটা মূল্যবোধ থাকা দরকার, সেটা সৃষ্টি করা। তাহলে 26 নম্বর, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে শিক্ষার আসল কাজ কোনটি? ক নাম্বার, অন্ন বস্ত্রের সমাধান? নো। অন্ন মানে খাদ্য, বস্ত্র মানে পোশাক। তাহলে খাদ্য এবং বস্ত্রের সমাধান না। সুশৃঙ্খল সমাজ গঠন? না। মূল্যবোধ সৃষ্টি? এটা তো রাইট মনে হচ্ছে, তারপরে একটু হাতে রাখি। আর ঘ নাম্বার, ধনী দরিদ্রের মেলবন্ধন? তাও না। শিক্ষা হলো যে ধনী দরিদ্রের মেলবন্ধনের জন্য যে শিক্ষা দরকার এমন না। শিক্ষা কেন দরকার? একটা মূল্যবোধ, মানুষের মনুষ্যত্বের মূল্যবোধ জাগ্রত করার জন্য। যদি মানুষের মধ্যে মনুষ্যত্বের মূল্যবোধ জাগ্রত হয়, তাহলে তার কাছে সুশৃঙ্খল সমাজ, অন্ন বস্ত্রের সমাধান, ধনী দরিদ্রের মেলবন্ধন, যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যা একবারে সমাধান হয়ে যাবে। বোঝা গেছে? এই হলো বিষয়। তাহলে এবার আসি, আপনারা এখানে কমেন্টের মধ্যে উম্মে সালমান, তারপর সুমাইয়া আক্তার, সবাই নুসরাত জাহান ইলাকে এমন ভাবে খুঁজতেছে। ইমতিয়াজ হোসেন জিজ্ঞেস করছে, স্যার এটাকে বাংলার প্রশ্ন? হ্যাঁ, আটা বাংলার প্রশ্ন। বুঝছেন? 27 নম্বর, সাহসী টনের বাংলা, এটা নেই বলছে। 28 নাম্বার আছে, সুবা গল্পে কি কারণে নদীর ধারে সুবা বসে থাকতো? ওই যে সুবার সাথে একটা প্রকৃতির সম্পর্ক ছিল, আমি প্রথম দিকে বলছিলাম না?
সুবার মনের ভাব প্রকাশ করে দিত কে? সুবার মনের ভাব প্রকাশ করে দিত স্যার মাঝে মধ্যে ঝাপসা এখন কি ক্লিয়ার নাকি? সাইয়েদ হাসান এখন ক্লিয়ার কিনা বলেন। লাইভটা থাকবে? ওয়াইফাই যাওয়াই 20টি এমসিকিউ দেখতে পারি নাই আমি। হ্যাঁ, লাইভ থাকবে। লাইভ পেজের মধ্যে থাকবে। 30 দিন পর্যন্ত আপনাদের চিন্তার কোনো কারণ নেই। শাহিনা রহমান অবশ্যই থাকবে লাইভ। আচ্ছা, তারপর সুবা, গল্পে সুবা কি কারণে নদীর ধারে বসে থাকতো? দেখি এটার আনসার আপনারা দেন তো কমেন্টের মধ্যে। কি কারণে এই বুবা সুবা বসে থাকতো নদীর ধারে? কই পোলাপানের কমেন্টস কোথায়? গ হবে কামরুল ইসলাম, সুমাইয়া বিনতে সাফা। আব্দুল আহাদ বলতেছে নামাজ পড়ার জন্য গেছি। ঠিক আছে, যান নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন প্রিয় আব্দুল আহাদ। ঠিক আছে, গ হবে, আপনারা বুঝতে পেরেছেন। এবার নিচের উদ্দীপকটি পড়ো। 29 ও 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। 29 এবং 30 এই দুইটার উত্তর দিতে হবে আপনাকে। জীবন সঙ্গীত। জীবন সঙ্গীত কি আপনাদের সিলেবাসে আছে নাকি? স্যার সবকিছু নাই কেন? একজন জিজ্ঞাসা করছে। অনেকগুলোই নেই, কিন্তু অনেকগুলোই আছে। আবার অনেক পোলাপান তো বলতেছে জ্ঞান অর্জনের জন্য দরকার সবগুলো পড়া। না, নাই। তাহলে আপনাদের টপিকটা, আপনাদের ক্লাস তো আপনাদের শেষ। আপনাদের টপিক এই মুহূর্তে শেষ হয়েছে। আপনাদের কি কোনো কিছু জানার আছে? কোনো কিছু বলার আছে? আচ্ছা, আমি সৃজনশীল নিয়ে একটু আলোচনা করি আপনাদেরকে। সৃজনশীল এমসিকিউ আমি ২০২৫ সাল থেকে দিয়েছি আপনাদেরকে একটা স্যাম্পল হিসেবে। কিন্তু সৃজনশীল আমি কখনোই স্যাম্পল হিসেবে আপনাদেরকে দিই নাই। কারণ ২০২৫ এর সেটা আপনার সৃজনশীল কখনো কোনোখান থেকে কমন আসা কিংবা না আসার বিষয় এখানে থাকে না। সৃজনশীল সবসময় আপনি যে টপিকটা পড়ছেন সেই টপিকটার নিজের চিন্তার উপর। তাহলে এক্ষেত্রে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো সৃজনশীলের ক্ষেত্রে আপনি আপনার পরিচিত একটা গল্প, যেমন ধরি আমি সুবা। সুবা এটা আপনি পড়েছেন, আপনার পরিচিত গল্প। তো যার কারণে সুবা থেকে সৃজনশীল আসলে। শাহিনা রহমান বলতেছে প্রশ্ন আছে। জি, শাহিনা রহমান একটু জানাবেন। এস ইনিহা বলতেছে কই স্যার, মানে কি প্রশ্ন, কি কই? ওমা শেষ। হ্যাঁ শেষ, পড়া শেষ বাংলাদেশ। আমি একটু সৃজনশীল নিয়ে আলোচনা করব, তো এখন একদম শেষ করব না। আচ্ছা, তাহলে আমরা সৃজনশীল দেখি। আপনাদের
সৃজনশীলের ক্ষেত্রে আপনারা জানেন সবাই ৪ টা অংশ থাকে। প্রথমটার নাম হলো জ্ঞান, দ্বিতীয়টার নাম হইল অনুধাবন, তৃতীয়টার নাম হইল প্রয়োগ, চতুর্থটার নাম হইল উচ্চতর দক্ষতা। ক নাম্বার জ্ঞান। জ্ঞানের মধ্যে সৃজনশীল যেটা দেওয়া হয়, সেখানে সাধারণত সেটার মার্কস থাকে ১। অতএব যেহেতু এটার মার্কস ১, সেহেতু সেটার আনসার আপনার করতে হবে ১ পৃষ্ঠা, কেমন? বা আপনার পুরো খাতা যদি আপনি শুধু ক নাম্বার আনসার করে দেন তাহলে আরো সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আপনি ১০০তে ১০০ সব নাম্বার পেয়ে যাবেন। সৈয়দ হাসান, আমাদের কি জোর সালের প্রশ্ন থেকে কমন আসবে? আপনাদের কোন সালের প্রশ্ন থেকে কমন আসার চিন্তা আপনি করবেন না। বুঝা গেছে? আপনাদের কোনো ইয়া থেকে কোনো প্রশ্ন আসার কোনো জোর সাল কিংবা বেজোর সাল আপনারা ইয়া করবেন না। আপনাদেরকে এই এই ব্যাচের মধ্যে আপনাদের যখন মেইন ইয়া শুরু হবে, আপনাদের গ্রুপের মধ্যে ক্লাস শুরু হবে, তখন আপনাদেরকে এমসিকিউ সলভ করানো হবে। ওই এমসিকিউর ভেতর থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ওই এমসিকিউর ভেতর থেকে ওইখানে প্রায় ৩০০-৪০০ টা এমসিকিউ আপনাদেরকে পড়ানো হবে। ওই ৩০০-৪০০ টা এমসিকিউর ক্ষেত্রে বা আপনার প্রায় ধরেন ৩০০ টা যদি আমরা এমসিকিউ পড়াই, সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা ২০ থেকে ২৫ টা পাবেন, সেটা নিশ্চিত। ধরে রাখেন। বুঝতে পারছেন? কোন, কোন কবিতা কমন আসবে একটু বলেন। আচ্ছা, আপনাদের সিলেবাসের মধ্যে কোন, কোন কবিতা আছে সেটা আমি এখনই দেখে আপনাদেরকে বলছি। আপনাদের সিলেবাসটা তো শর্ট সিলেবাস যেহেতু, তো সেহেতু সেখানে অনেক কিছু আগে থেকে কাটসিট করা হয়েছে। তো কাটসিট করার কারণে আপনাদের অনেক বিষয় তো নেই। আবার এখানে আরেকটা বিষয় আছে। ২০২৫ সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা তো, বা এর আগে যারা দিয়েছিল, তারা ছিল এক সরকারের আমলের পরীক্ষার্থী। আবার এখন অন্য সরকারের আমলের পরীক্ষার্থী। সরকার পরিবর্তন হলে দুনিয়ার সবকিছু পরিবর্তন হয়। এমনকি আপনাদের ছোট্ট কোমলমতি শিশুদের সিলেবাসটা পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। আপনাদের সিলেবাসের মধ্যে কোন কবিতা থেকে আসবে? আপনারা তাহলে একটু খাতা সামনে নেন, লিখেন, আমি বলতেছি। ১ নাম্বার কপোতাক্ষ নদ, সেটা থেকে মাস্ট আসবে। মাস্ট। বাদ দেওয়ার কোনো চান্স নেই। এটা থেকে আসবেই আসবে। কপোতাক্ষ নদ থেকে। ২ নাম্বার উমর ফারুক। উমর ফারুক থেকে আসবেই, কোনো ভুল নেই। উমর ফারুক থেকে আসবে। ৩ নাম্বার সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ থেকে আসবেই আসবে একটা প্রশ্ন। মাঠের থেকে প্রশ্ন উঠে আসবে। বুঝছেন? সেদিন এই মাঠ প্রশ্ন আসবেই। তারপর ৪ নাম্বার বৃষ্টি এবং বসেক, এই ২ টা থেকে যেকোনো একটা আসবে। বা ২ টাও আসতে পারে। তবে বৃষ্টি এবং বসেক এই ২ টা থেকে একটা আসবেই, কনফার্ম। তবে বসেকটা যেহেতু আল মাহমুদ লিখেছেন, আর বৃষ্টিটাও ফররুখ আহমেদ লিখেছেন। আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বৃষ্টি এবং বসেক ২ টাই কিন্তু অনেক বেশি কমন। কোনোভাবে কোনোটাকে ছেড়ে কোনোটাকে বাদ দেওয়া যায় না। তবে বসেকটা একটু কম গুরুত্বপূর্ণ হিসেবে আমি ধরব। তার কারণ হলো বসেকের মধ্যে আল মাহমুদ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা গানের, অনেক কিছু লিখেছেন, তবে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রসঙ্গ এনেছেন। আর বৃষ্টির মধ্যে শুধুমাত্র বৃষ্টির সৌন্দর্য, একটা প্রাকৃতিক সৌন্দর্যের কথা ফররুখ আহমদ বর্ণনা করেছেন। তো যার কারণে ফররুখেরটা আসার সম্ভাবনা একটু বেশি। বসেক এবং বৃষ্টি এই দুইটার তুলনা করলে বৃষ্টি আসার সম্ভাবনা একটু বেশি। তারপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটার না আসার সম্ভাবনা বেশি, আসার সম্ভাবনা কম। বা হয়তো দিয়েও দিতে পারে, তবে না আসার সম্ভাবনা বেশি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তাহলে আমি কয়টা দিলাম এখন একটু কমেন্টে জানান তো। কপোতাক্ষ নদ, উমর ফারুক, সেদিন এই মাঠ, বৃষ্টি, বসেক। তারপর জীবন বিনিময়, আমি কোনো আগন্তুক নই। এই ২ টা থেকে যেকোনো একটা আসতে পারে। জীবন বিনিময়, আমি কোনো আগন্তুক নই। এই ২ টা থেকে যেকোনো একটা। আপনারা
এটা কঠিন, কোনটা কঠিন? উম্মে সালমান, কোনটা কঠিন? স্যার একবার একটু বলেন কবিতার নামগুলা। ১ নাম্বার হলো কপোতাক্ষ নদ, ২ নাম্বার হলো ওমর ফারুক, ৩ নাম্বার হলো সেই দিন এই মাঠ, ৪ নাম্বার হলো বৃষ্টি, ৫ নাম্বার হলো বোশেখ, ৬ নাম্বার আমি কোনো আগন্তুক নই। জীবন বিনিময়ের চেয়েও আমি কোনো আগন্তুক নইকে একটু বেশি গুরুত্ব দিব। স্যার এমসিকিউ সবগুলো পিডিএফ দিবেন না? হ্যাঁ, আজিজ, শহীদ আজিজ হৃদয় অবশ্যই দিব এমসিকিউ। সবগুলোর পিডিএফ দিব আমি। আপনাদের পিডিএফ অলরেডি রেডি আছে। জাস্ট ক্লাস স্টার্ট হবে, আপনাদেরকেও পিডিএফ দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? তারপর আর কার কি প্রশ্ন আছে একটু জানান। এস ইনিহাসা আর কিছু? হ্যাঁ, সবগুলোই। সবার জন্য না, শুধু এস ইনিহা আপনার জন্য সবগুলো। উম্মে সালমান বলতেছে সবগুলো পড়লে ভালো হবে, যেহেতু শর্ট সিলেবাস বেশি নেই। বাঙালি সবসময় শর্ট খুঁজে, বাঙালি সবসময় সস্তা খুঁজে, বাঙালি সবসময় সুবিধা খুঁজে, এটা আপনি মনে রাখবেন এসি সালমান। আপনাকে যদি শর্ট সিলেবাস করে যদি শুধু ২টা ধরে দেওয়া হয়, তখন আপনি জিজ্ঞাসা করবেন যে স্যার এই ২টা থেকে কোনটা পড়লে ভালো হবে, এই ২টা থেকে কোনটা পড়বো। কারণ আমাদের মাইন্ডসেটটাই এরকম হয়ে গেছে। স্যার গল্পগুলো বলে দেন। কোন গল্প? আচ্ছা, কোন কোন গল্প আসবে? তাহলে গল্পগুলো যদি বলি, এটা কোন গ্রুপে দেওয়া হবে? আপনাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, আপনাদের পার্সোনাল গ্রুপ, ওই প্রাইভেট গ্রুপের মধ্যে দেওয়া হবে। বুঝছেন? এগুলো প্রাইভেট গ্রুপের মধ্যে দেওয়া হবে। তাহলে আমি কি গল্পগুলো বলতাম? ঠিক আছে, আমি গল্পই বলছি, গল্পগুলোর নাম। আচ্ছা, গল্পগুলোর নাম আমি আপনাদেরকে এখন বলবো না। আপনারা আমার সাথে থাকবেন, আরো দীর্ঘদিন আপনাদের সাথে দেখা হবে। অতএব গল্পগুলোর নাম আমরা ওই যে পরবর্তীতে জানবো। কারণ এখন থেকে যদি আপনাদেরকে বাছাই করে দিই, আপনারা পরবর্তীতে বাকিগুলো সম্পর্কে পড়তে আগ্রহী হবেন না। কবিতা যেহেতু গল্প তো এমনিতে পড়াই যায়, কিন্তু কবিতা যেহেতু একটু কঠিন, আকারে ছোট কিন্তু কঠিন, তো যার কারণে কবিতাটাই আমরা করি, কবিতাটাই আমরা পড়ি। গল্পগুলো আমরা এমনিতে নরমাল সবগুলোই পড়ে ফেলা দরকার। ঠিক আছে, আর আপনাদেরকে আর কিছু জানার বা কোনো সমস্যা বা ইত্যাদি? জি স্যার বলেন। না স্যার, এখন বলবো না আমি। স্যার গো, আজকে কি আর কোনো ক্লাস হবে? সেটা আমি তো বলতে পারবো না, সেটা আপনাদের। উম্মে সালমান বাঙালি শুধু কমন খুঁজে, শুধু কমন খুঁজে না, সাথে শর্টকাট টেকনিকও খুঁজে। আবার শর্টকাট যখন আপনি টেকনিক ওদেরকে বানিয়ে দিবেন কোনো কিছু মুখস্থ করার জন্য, তখন ওরা জিজ্ঞেস করবে, স্যার আপনি যে টেকনিকটা বানিয়ে দিয়েছেন, এটা মনে রাখার জন্য আমি কোন টেকনিক ফলো করব? একজনে জিজ্ঞেস করতেছে ফাইনাল সাজেশন, আপনি কই স্যার? আমি আমি খাটের উপরে বসে আছি। মাহদি হাসান শিহাব বলতেছে, ভাইয়া ফাইনালের সাজেশন কি দিবেন এবং এটা কত পার্সেন্ট কমন থাকবে? আপনি সাজেশন বলতে কোন ধরনের সাজেশন চান? এই টপিকের সাজেশন নাকি ডিরেক্ট স্পেসিফিক প্রশ্নের সাজেশন? স্পেসিফিক প্রশ্নের যদি সাজেশন চান, তাহলে আপনাদের এমসিকিউতে আমি ধরে দিতে পারবো 22 থেকে 27টা কমন থাকবে। 22 থেকে 27 বা 23 থেকে 27টা কমন থাকবে একদম নিশ্চিত। যদি প্রশ্ন বেশি কঠিন হয় তাহলে 23টা, আর যদি প্রশ্ন মোটামুটি সহজ হয় তাহলে 26 থেকে 27টা। 30টায় 30টা তো কেউ কমন এরকম আসলে দেওয়া পসিবলও না, কাছাকাছি যাওয়া পসিবল। তো যার কারণে 22 থেকে 27টা কমন থাকবে বলে আমি বলতেছি। আর সিকিউতে ওয়ান পিস প্রশ্ন কমন থাকবে না।
সিকিউতে আপনার থেকে টপিক জানা দরকার। আপনার থেকে ধরেন সৃজনশীল ওদের নিজেদের মতো বানিয়ে দিল। আপনি কিছু করতে পারবেন? আর সৃজনশীল মানে তো ওদের নিজেদের মতো বানিয়ে দেওয়া। এমসিকিউ না হয় আপনি যেগুলো পারছেন এগুলোর ভিতর থেকে কোনোভাবে দিবে। সৃজনশীল তো একটা কাহিনীকে ধরেন আপনার মনে করেন শোভা গল্পের একটা কাহিনীকে যেকোনোভাবে যেকোনো দিক থেকে মিলাই উনারা দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে তো আসলে এটাকে কমন দেওয়ার কিছু নাই। তবে সৃজনশীলের ভিতরের প্রশ্ন যেগুলো আছে সেখান থেকে জ্ঞান এবং অনুধাবন এগুলো মোটামুটি লেভেলে কমন দেওয়া যেতে পারে। এগুলোর মধ্যে কমন যেগুলো দিব ট্রাইড সিম্বল আবার দাখিল এক্সাম দিতে ইচ্ছে করতেছে। আচ্ছা এম চৌধুরী বলতেছে, "বুশেক কবিতাটা কি পড়াবেন?" এম চৌধুরী আসলে আপনাদের ইয়াতে তো সম্ভবত এমসিকিউ এবং সিকিউ ছাড়া মানে আর কিছু নেই আপনাদের বেচের মধ্যে। বেসিক্যালি প্রশ্ন সলভ গুলোই আপনাদের আইসিইউ বেচের কাজ। তো সেই হিসেবে আমরা আইসিইউ বেচের মধ্যে ওইগুলোই পড়াবো। তবে যদি আপনাদের কোনো কারণে প্ল্যান চেঞ্জ হয়, আপনাদের যারা নীতি নির্ধারক আছেন অনলাইন মাদ্রাসার, ওনারা যদি কোনোভাবে আপনাদেরকে টপিক পড়াইতে চান, তাহলে হয়তো বসে কবিতাটা আমি পড়াতেই পারি। বা আমি এটা আপনার কথা মাথায় রাখছি। যদি এরকম হয় যে কখনো উনারা যদি টপিক পড়াইতে বলেন, তাহলে আমি ১ম এই বসে কবিতাটা পড়াবো। কত পার্সেন্ট থাকবে কেউ কি বলতে পারবে? হ্যাঁ, আমি বলতে পারবো। 93 থেকে 97%। স্যার তাহলে শর্ট কোয়েশ্চেন এর কি হবে? শর্ট কোয়েশ্চেন এর কি হবে? আমি বললাম না আপনাকে শর্ট কোয়েশ্চেন যা দিব তার মধ্য থেকে আপনি ২৩ থেকে ২৬ টা বা ভাগ্য ভালো থাকলে ২৭ টা কমন পাবেন। আর ২ টা ৩ টা তো এমনিতেই মানুষ এটা না বললেও আপনি বন্ধু-বান্ধবদের কাছ থেকে দেখবেন, বললেও দেখবেন। যার কারণে এগুলো নিয়ে আর কথা বলার কিছু নেই। স্যার অনলাইন মাদ্রাসা থেকে কি কোনো বুলেটিন বের হবে? ইনশাআল্লাহ। প্রচেষ্টা চলমান। অতি শিগগিরই আপনাদের জন্য বুলেটিন বের হতে যাচ্ছে। আপনারা তো এখানে গল্প শুরু করে দিয়েছেন। আচ্ছা গ্রুপে কিভাবে এড হব? গ্রুপে এড হওয়ার জন্য আপনাদের অ্যাডমিট হতে হবে আমাদের এখানে অনলাইন মাদ্রাসায়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সিইও যারা আছেন বা এখানে নাম্বার দেওয়া আছে আপনারা পেজে যোগাযোগ করবেন বা এখানে নাম্বার যে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ যেকোনোভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। বিশেষত নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন আপনারা। আপনাদের সিইও সিফাত স্যারের সাথে। নোমান হোসাইন ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি আর কিছু বলার আছে নাকি আমি শেষ করব? নাঈম আহমেদ স্যার আমরা কি বুলেটিন পাবো? কিভাবে পাবো? আপনারা অবশ্যই বুলেটিন পাবেন এবং আপনাদেরকে হয়তো ইনক্লুডেড ব্যাচের সাথে ইনক্লুডেড হিসেবে বুলেটিনটা দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদেরকে আসলে জানানো হবে। আপনারা সিফাত স্যার আপনাদের যেদিন ক্লাস নিবেন, সেদিন আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিংবা সিফাত স্যারের সাথে আপনারা ব্যক্তিগতভাবে কথা বলেও যোগাযোগ করতে পারেন। এই হলো বিষয়। বুলেটিন বের হলে আপনারা আপনাদের ব্যাচের সাথে সম্ভবত পেয়ে যাবেন। স্যার সিইউ মানে কি? সিইউ মানি? সিইউ মানে হলো আমি কি বলি আপনাকে? সিইউ কর্পোরেশন ইউনিট। সাকিবুল হাসান মেজবা। আচ্ছা, সবাই আমাকে এত সালাম দিচ্ছে কেন আমি জানি না। সবাইকে ওয়ালাইকুম আসসালাম মানে ওনারা আমাকে বুঝায় দিচ্ছে যে স্যার হইছে। আপনি এবার ক্লাসটা শেষ করেন স্যার। আমাদেরকে মুক্তি দেন। আপনার সাথে আর কথা বলতে আমরা চাইছি না।
স্যার আমাদের দাখিল পরীক্ষার আগে সাজেশন কি দিবেন? সাজেশন রেগুলার আপনাদের জন্য। আপনাদের জন্য সাজেশন ছাড়া আর কিছুই নাই পৃথিবীতে। একমাত্র সাজেশনই সব। 23 জন উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আপনাদের সাথে পরবর্তীতে আরো অনেকদিন দেখা হবে অনেক ক্লাসের মধ্যে। অতএব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।